অর্থাৎ দেখুন, আজকে একদিকে যেরকম সুপ্রিম কোর্ট একেবারে বেনজির নির্দেশ দিয়েছে, একদম রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন, তারই পাশাপাশি এসআইআর নিয়ে রাজ্যের যে আইন শৃঙ্খলা তা নিয়ে একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে ডিজিপিকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। কি বলেছে এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। এ নিয়ে শুক্রবার ফের রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এফআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। তখন কপিল সিব্বাল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে। এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন, প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বাল বলেন, কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন, ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। নিজের ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ and the machinery of the state of West Bengal. The cause and effect, ইংরেজিতে একটা কথা আছে, এই অবস্থাটা হলো কেন? আজকে নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে সুচারুভাবে পালন করত, কেন গত 75 বছরে এরকম ঘটনা ঘটেনি? মূল দায়ী হচ্ছে ইলেকশন কমিশন এবং তাদের যে দায়িত্বহীন একটা কর্মকাণ্ড করেছে, পরিকল্পনাহীন কর্মকাণ্ড, তার জন্যই এই ঘটনা। কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে ডিজিপিকে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কার্যত হুঁশিয়ারি দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত রাজ্য পুলিশের ডিজিকে। আমি এখানেই আসবো নজরুল ইসলামের কাছে। নজরুল বাবু, আমি যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা করি, বলছি এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, চাইলে কোনো নির্দেশ দিতে পারে না এবং পদক্ষেপ করতে পারে না এমনটা তো নয়। গত বছরের অগস্ট মাসে যে অভিযোগ এসেছিল 2 জেলার 4 জন ইআরও এবং এই ইআরওর বিরুদ্ধে, 6 মাস পর রাজ্য সরকার এফআইআর করলো। আমি বলছি, কেন নির্বাচন কমিশন এরকম স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করলো না, নাকি করতে চাইলো না? না, নির্বাচন কমিশন করতেই পারত, কারণ যে আইন আছে সেখানে বরং এটা বলা আছে যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে অথবা নির্বাচন কমিশন যদি এফআইআর করে তবেই কোর্ট সেটার কগনিজেন্স নিতে পারবে, না হলে কোর্ট কগনিজেন্স নিতে পারবে না। অতএব ইলেকশন কমিশন যদি নিজে থেকে সরাসরি এফআইআর করতো তাহলে সেটা সম্ভব ছিল। কিন্তু কোর্টের ভূমিকাও আমি একটা উদাহরণ দেব। এর আগের দিন যখন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে, সেদিনই যখন ওই বাইরে থেকে অফিসার আনার প্রসঙ্গে এই প্রশ্ন এসেছিল যে রাজ্য সরকারের থেকে আমরা অফিসারদের চেয়েছি, আমাদেরকে দেয়া হয়নি, তখন বি গ্রেডের যে অফিসার দেওয়ার কথা সুপ্রিম কোর্টে অঙ্গীকার করে রাজ্য সরকার, সেই যে তালিকাটা রাজ্য সরকার দিল তাদের মধ্যে এমন অনেকের নাম আছে যারা ইতিমধ্যে কাজ করছে, এমন অনেকের নাম আছে যারা রিটায়ার করে চলে গিয়েছে, এমন অনেকের নাম আছে যারা বি গ্রেড অফিসারই নয়। তাহলে এই যে ত্রুটিপূর্ণ তালিকা দিয়ে নির্বাচন কমিশনের কাজে বাধা সৃষ্টি করলো রাজ্য সরকার, যেখানে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তাহলে কোর্ট এই রাজ্য সরকারের যে পদাধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মধ্যে কোনো ব্যবস্থা কেন নিল না? বেশ, ধন্যবাদ। একই জিনিস বারবারই বলা হচ্ছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সমস্ত দিক দেখে
যা যা বলার বলেছেন, এবং ডিজির বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন বলেছেন, তার থেকে হলফনামা চেয়েছেন। অলরেডি রাজ্যের পক্ষ থেকে হলফনামা দেওয়া হয়েছে, সেটা আপনারাই দেখাচ্ছেন, সুতরাং হলফনামা যাওয়া পড়ে গেছে। একটা কথা বলুন, এই যে এসআইআর এর শুনানি কেন্দ্রগুলোতে যেভাবে ভাঙচুর করা হয়েছে, তাতে তো রাজ্যের মানে সরকারি দপ্তর ভাঙচুর করা হয়েছে, সরকারি জিনিসপত্র নষ্ট হয়েছে। সেখানে আপনারা বারবার বলেছিলেন যে মানুষের হেনস্থা হচ্ছে, মানুষকে হয়রানির একদম, মুখে পড়তে মানুষের হয়েছে। হেনস্থা হচ্ছে। তো ওই সমস্যার ক্ষেত্রে তো মানুষের হয়রানি আরো বেড়েছে। তো না, সেখানে মানুষের প্রশাসন সতর্ক হবে না? না, প্রশাসন সতর্ক ছিল, কিন্তু মানুষের হেনস্থা হয়েছে। মানুষ যে বিক্ষোভ দেখিয়েছে, গণবিক্ষোভ, এটা হওয়ারই ছিল। তার কারণ বারবার বাংলার মানুষকে নিয়ে যদি ফুটবল খেলবো মনে করে বিজেপি বা জাতীয় নির্বাচন কমিশন, সেটা তো বাংলার মানুষ মেনে নেবে না। বাকি রাজ্যগুলোতে বারবার উদাহরণ দেওয়া হচ্ছে, বাকি রাজ্যগুলোতে হয়নি, কারণ বাকি রাজ্যগুলোতে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। এখানে মানুষের হয়ে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল কংগ্রেস আছে, সেই জন্য হচ্ছে বাধা দেওয়া হয়েছে। আমরা আটকে দিতে পেরেছি, আমরা এদের ষড়যন্ত্র অন্য রাজ্যে বিজেপি অন্য রাজ্যে গরমিলগুলো হয়েছে, কিন্তু তৃণমূলের মতো এত সক্রিয় রাজনৈতিক দল ছিল না যারা এই ভুলগুলো দেখিয়ে দিতে পারে। বললো না তন্ময়, খালি এটাই তো বললো তন্ময়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কথা বলছে না, মরা মানুষের জন্য কথা বলছে। ভেবে দেখো তো, যারা আমাদের মধ্যে নেই তাদের কি ভোটাধিকার পর্যন্ত থাকবে না? তারা ভোট দিতে পারবে না? 5 বছর পর একবার ভোট দিতে আসে, ওই অধিকারটুকু কেড়ে নেওয়া হবে। এর জন্য তৃণমূল লড়ছে। ছাড়ো এদের নাটকের কথা, প্র্যাকটিক্যাল কথা নিয়ে এলাম। তারা থামো। আমরা ডিজিপিকে শোকজ করা হয়েছিল, রাইট? আগের দিন শোকজ নাকি জমা হয়েছে। এবার আমার প্রশ্ন আছে, শোকজ অ্যাকসেপ্ট হয়েছে না হয়নি? যদি অ্যাকসেপ্ট হয়েছে দেন ফাইন। শোকজ যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে কি স্টেপ হয়েছে? একটা পুরোনো ম্যাক্সিম আছে, এখানে বলা হয় জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট শুড বি সিন টু বি ডান। মানে জাস্টিস খালি করলে হবে না, দেখা যায় জাস্টিসটা হচ্ছে। এই নাটকগুলো কেন হচ্ছে? ওখানে 3 জন বিচারপতির বেঞ্চ, একজন বিচারপতি হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা তিনি জানেন। বিচারপতিরা মিডিয়া দেখেন না, বিচারপতিরা খবর পড়েন না, তা তো নয়। পশ্চিমবঙ্গের কি অবস্থা তা উনি ভালো করে জানেন। তারপরও আর এখানে আজকে যখন একদম এসআইআর মামলার শুনানি চলছিল, তখন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়, যেখানে যা শুনে প্রধান বিচারপতি বলেন যে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। তারপরে কিছুটা কঠোরভাবে বিচারপতিরা এটা বলেন যে আমরা আশা করি উভয় পক্ষই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। যারা আপনারা এসআইআর সম্পন্ন না করেন তাহলে ভোট করাতে পারবেন না। যদি আপনারা ভোট না করান তাহলে এর পরিণতি কি হবে? একেবারে বিচারপতিরা এটা কঠোরভাবে বলেছেন আজকে। শতরূপ, দেখুন, আমি একটা জিনিস আমার কাছে একদম পরিষ্কার নয়, যেটা তন্ময়দা বলছে অন্যান্য রাজ্যে কেউ ছিল না, কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, যখন বাংলা এসআইআরটা শুরু হচ্ছে, আমাদের কাছে তো বিহারের উদাহরণ ছিল। প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে বিহারে যা করতে পেরেছে বিজেপি, তা পশ্চিমবাংলায় করতে পারার কথা নয়। তার কারণটা হচ্ছে ওখানে সরকারটা ওদের। আর পশ্চিমবাংলায় যতই ইলেকশন কমিশন করুক, যাই করুক না কেন, আলটিমেটলি যেহেতু ইলেকশন কমিশনের হাত পাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা, সুতরাং বিজেপি চাইলেও আর কিছু লোকের নাম বাদ চলে গেল, কি ইলেকশন কমিশন চাইলেও আর কিছু লোকের নাম বাদ চলে গেল, এটা বাংলায় হওয়ার কথা নয়। এই জায়গায় আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই চাইতেন যে ইলেকশন কমিশনের কোনো উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তারা নাম কাটতে এসছে এখানে, কিন্তু জেনুইন নাম বাঁচাতে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করতেন? আরও বেশি করে নিজের সরকারি অফিসারদেরকে ইনভলভ করতেন এই প্রক্রিয়াতে, যাতে করে কিনা তারা একটা পাহারাদারিত্বের কাজ করতে পারে। তোমার উপর হাজার রাজনৈতিক চাপ থাক, ইলেকশন কমিশনের পলিটিক্যাল মোটিভেশন থাক, তবু তোমার হাত দিয়ে যেন বাংলার কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়, সেটা তুমি নিশ্চিত করবে। এই দায়িত্ব তোমাকে দিলাম। তার বদলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে বারবার করে এমনকি কোর্ট নির্দেশ দেওয়ার পরেও যে উনি সরকারি অফিসারদেরকে দিলেন না, তার ফলে যে কখনো বাইরে থেকে মাইক্রো অবজারভার আসলো, আর এখন হচ্ছে জুডিশিয়াল অফিসারদের হাতে ব্যাপারটা চলে গেল। এইটা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন উদ্দেশ্যটা সাধিত হলো? একটা জিনিস পরিষ্কার, ওনার রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হলো। উনি কখনো মিটিং করছেন এসআইআর এর বিরুদ্ধে, উনি কখনো সুপ্রিম কোর্টে গিয়ে গলায় কালো রঙের কাপড় জড়িয়ে ওখানে মানে উকিল সাজছেন, এই কখনো উনি বলছেন যে এইটা হবে না, ওইটা কল্যাণ ব্যানার্জি বাইট দিচ্ছে। এর ফলে ওনার পলিটিক্স হলো, একটা অপটিক্স, যেটা আপনারাও বারবার করে বলছেন যে একটা দৃশ্যকল্প তৈরি হলো যে দিদি আমাদের হেভি লড়ছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু ওনার কাছে কিন্তু ওনার হাতে কিন্তু এই সুযোগটা ছিল, যে সুযোগ বিহারে ছিল না, সেই সুযোগ কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল। একেবারে নিজেদের সরকারি অফিসারদের মাধ্যমে এটা নিশ্চিত করা যাতে বাংলায় একজনও সংখ্যালঘু মানুষের কি, একজনও মতুয়া মানুষের কি, কোনো মানুষের অন্যায়ভাবে নাম না কাটা যায়। উনি ইচ্ছাকৃতভাবে সেই কাজটাকে না করে ওনার অফিসারদেরকে বিদ্রোহ করে নিয়ে বিজেপির বিরুদ্ধে এই দৃশ্যকল্প নির্মাণের রাজনীতি, এই অপটিক্সের রাজনীতিটাই উনি প্রায়োরিটি করলেন। বিজেপির তরফেও যেমন দৃশ্যকল্পের রাজনীতি তৈরি করা হচ্ছে, তেমন তৃণমূলের তরফও। আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, তাহলে ভোটের লড়াই শুধু
শুধুমাত্র আর ভোট ঘোষণা প্রচার একে অপরের ওপর আক্রমণ প্রতি আক্রমণে থেমে রইল না, এসআইআর নিয়ে লড়াইটা এমন জায়গায় পৌঁছলো, সেটা সর্বোচ্চ আদালতে গিয়ে পৌঁছলো বারবার, এবং সেটা বিচার বিভাগের ওপরই পুরোটা ছাড়তে বাধ্য হলো সর্বোচ্চ আদালত, কড়া নির্দেশ দিতে বাধ্য হলো, এবং এইটা পরিষ্কার হয়ে গেল যে এসআইআর হবে এবং সেটা মসৃণভাবে হবে। প্রধান বিচারপতি সেটা জানিয়ে দিলেন। দেখুন, এই রায়ের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী হিসাবে মাথাটা হেট হয়ে যাচ্ছে। মানে আমাদের রাজ্য আজকে সারা দেশের সামনে একটা খবরের মাধ্যম হয়ে গেছে যে এই রাজ্যে এইগুলো হতে পারে। এসআইআর পুরো ভারতবর্ষে চলছে, এরকম বেনজির সংঘাত ইলেকশন কমিশন বনাম রাজ্য সরকার কোথাও হয়নি যেখানে জুডিশিয়ারিকে ইন্টারভিন করতে হচ্ছে। আসলে জুডিশিয়ারির বিচার বিভাগের কাজটাই এটা, যে যদি দেখা যায় যে শেষ অবধি কেউ কিছু করছে না, তাহলে এটাকে বলে বিচার বিভাগের অতি সক্রিয়তা, অ্যাক্টিভিজম, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এটা করতে বাধ্য হয়েছে, তার কারণ এসআইআর যদি হয়, এসআইআরকে রাজনীতির ময়দানের একটা বোরে হিসাবে এইখানে রাজনৈতিক দলরা কিন্তু ব্যবহার করেছে। এসআইআরটা আমরা প্রত্যেকে চেয়েছিলাম যাতে একটা সঠিক নির্বাচনী তালিকা আমরা পেতে পারি, কিন্তু সেটা যে একটা রাজনীতির আখড়া হয়ে যাবে, যুদ্ধক্ষেত্র হয়ে যাবে, এই যুদ্ধক্ষেত্রটা প্রথম দিন থেকে শুরু করা হয়েছে। দুটো রাজনৈতিক দলই এটাকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হয়েছে। এটা একটা প্রশাসনিক কাজ, এটা রাজনৈতিক কাজ ছিল না। এই প্রশাসনিক কাজটা ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে মসৃণভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে না ইলেকশন কমিশন সেটা করতে পারলো, ইলেকশন কমিশনকে আর এই যে আপনি চাপ দিলেন এফআইআর করতে হবে, শেষ মোমেন্টে চাপ দিলেন, কিন্তু 6 মাস তো আপনি বসে থাকলেন। আর এইখানেও রাজ্য সরকার কি করলো, যে রাজ্য সরকার দেখে গেল যে আমরা এই রাজনীতির ময়দানে কিভাবে আবেগ সৃষ্টি করতে পারি বাংলা বাঙালি। ফলে আজকে আমি তো এইটাই আশঙ্কা করছি যে আজকে ভোটের সময়, যখন ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, ভোটের দিন আসবে, তখন এই রাজনীতির একটাই প্রশ্ন যে শুদ্ধ ভোটার তালিকা সেটা কি আমরা পাবো? একেবারে দিন ঘোষণার আগে থেকে এসআইআর নিয়ে আজ অব্দি যা চলছে, বিশ্বনাথ দা, রাজনৈতিক ডিভিডেন্ড কার ঘরে যাবে? দেখো, আজকে খুব আনন্দের দিন এক অর্থে আমাদের সাধারণ মানুষের, যে এই নির্বাচনটা আমি প্রতিদিন তোমাদের বলছিলাম যে এসআইআর এর উপর ভিত্তি করে নির্বাচনটা হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু আজকের রায়ের ফলে আমি নিশ্চিত যে এসআইআর এর যে রাজনৈতিক প্রভাব সেটা না তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে না বিজেপির পক্ষে যাবে। তার কারণ মাঝখানে সুপ্রিম কোর্ট চলে আসার ফলে নাম যুক্ত হওয়া বা নাম বাদ যাওয়া কোনোটার জন্যই না তৃণমূলকে দায়ী সরাসরি করা যাবে না বিজেপিকে দায়ী করা যাবে, দায় হবে সরাসরি সুপ্রিম কোর্টের। ফলে তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালির রাজনীতি, নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বাংলা বাঙালির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ ছিল নির্বাচন পর্যন্ত, সেই সুযোগ তারা হারালো। আর বিজেপির পক্ষেও যে কেন রোহিঙ্গাদের নাম রয়ে গেল বা মুসলিমদের নাম রয়ে গেল, সেটাকে নিয়েও আগামী দিনে কিন্তু আর এগোনোর সুযোগ নেই, কারণ সবটাই বিচার বিভাগীয় তত্ত্বাবধানে হচ্ছে। ফলে বেকারত্বের প্রশ্ন সামনে আসবে, রুটি রোজগারের প্রশ্ন নির্বাচনের প্রচারে আসবে, এবং এটা ভীষণ আশাবাদী আজকে একটা রায়। যদিও সংবিধানের পরিবর্তন ঘটে গেল, কিন্তু তারপরেও আমি বলবো আমাদের রাজ্যে নির্বাচনী প্রচারের অভিমুখটাই চেঞ্জ হয়ে গেল এসআইআর থেকে সাধারণ নাগরিকদের জীবন জীবিকার ইস্যু, এবং কতটা পরিবর্তিত হয়। আর শুরু থেকে যেটা আমাদের কথা ছিল যে সুষ্ঠু নির্ভুল ভোটার তালিকা, একেবারে ত্রুটি মুক্ত ভোটার তালিকা, সেটারও অপেক্ষায় আমরা রইলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।